না এগুলো পিস পিনে যে করে দেবো স্লাইড হচ্ছে এগুলো যে করে দিই। আচ্ছা আমরা কতটুকু করছিলাম? এইটুকু করছিলাম আমরা। এবার আমরা চাচ্ছিলাম কি লিঙ্ক করতে সিএসএস এর সাথে, তাই না? এবার সিএসএস এর সাথে লিঙ্ক করতে চাইলে এখানে সিএসএস নামে একটা ফোল্ডার নিলাম। এই ফোল্ডারের ভিতরে সিএসএস ফোল্ডার থাকবে। আমরা লিঙ্ক করতে চাচ্ছি, লিঙ্ক করতে চাইলে যেখানে দেখেন W3 স্কুলসে লিঙ্কের জন্য কি করতে হবে এখানে বলা আছে, এই যে লিঙ্ক সিএসএস এখানে দেওয়া আছে। এই যেটা দেখছেন হেডের ভিতরে দিয়ে দেখাই দিচ্ছে, এটাকে কপি করলাম। কপি করে কোথায় দিব আমরা জানি? হেডের ভিতরে, তাই না? হেডের ভিতরে, কিন্তু টাইটেলের নিচে দিবেন। এবার একটা HREF এর ভিতরে ওই ফাইলের নেম গুলো হবে আর লোকেশনটা হবে, চিনাই দিতে হবে কোথায় আছে এটা। এখানে styles.css দেওয়া আছে। এবার আমি চাইতেছি কি আমরা একটা ফোল্ডার নিয়েছিলাম, কিন্তু ওই ফোল্ডারের ভিতরে থাকবে, যার জন্য CSS লেখা একটা স্ল্যাশ লিখলাম। এবার এই ফাইলটা ওখানে দিয়ে দিতে হবে। এই ফাইলটা ওখানে জেনারেট করি, যেখানে ওই ফাইলটা জেনারেট করলাম। এবার কিন্তু কাজ হয়ে গেছে, এর সাথে HTML এর সাথে CSS এর লিংক করা হয়ে গেছে। কিন্তু এবার কোর্স আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এই HTML ফাইলের সাথে CSS কে লিংক করাইতে। আমরা চাচ্ছি যে এখানে H1 কে একটা কালার দিব। কালার দিতে চাইলে আমাদের CSS লাগবে। CSS লাগলে তাহলে আমাদের CSS কে লিংক করতে হবে। তাহলে যার জন্য আমরা লিংক করতে পারি কোথায় আমরা জানি যে হেডারের ভিতরে আমরা লিংক করতে পারি। এবার লিংকের কোডটা আমি কপি করলাম, আপনারাও কপি করে নিয়ে আসবেন। কপি করার পরে আমরা এখানে রেখে দিলাম হেডের ভিতরে। এবার চাচ্ছি কি আমাদের একটা ফোল্ডার অলরেডি করে নিছি, কিন্তু আমরা CSS ফোল্ডার, এই জন্যই ওই ফোল্ডারটা করা হয়েছে, কারণ CSS ফাইল অনেকগুলা থাকবে। আমরা সবগুলা CSS ফাইল CSS ফোল্ডারের ভিতরে রাখবো, যার জন্য ওই ফোল্ডারটা করে নিছি আমি। এবার কি করছি, যেহেতু ফোল্ডার দিছি তাহলে ফোল্ডারের নামটা লিখতে হবে আগে, তারপর ফোল্ডারের ভিতরে এই ফাইলটা থাকবে। এই জন্য আমরা স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে এই ফাইলটা কপি করে নিলাম, নিয়ে এখানে একটা ফাইল ডিক্লেয়ার করে এই ফাইলটা এখানে দিয়ে দিলাম। তাহলে কি এটা লিংক করা হয়ে গেছে। এইবার এই ফাইলকে আমি ওপেন করবো। এই ফাইলের ভিতরে তো এখন কিছু নাই, এমটি না। এই ফাইলের ভিতরে কিছু রাইট করবো আমরা, লাইক দ্যাট। এখানে H1 আছে। H1 আমরা কি জানি? ট্যাগ। যখন এই H1 CSS এ আসবে তখন এটার নাম হবে সিলেক্টর। হ্যাঁ, সিলেক্টর। দেখেন এই যে এখানে দেওয়া আছে, আপনারা এগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন। CSS আসলাম, এবার CSS সিনট্যাক্স এর ভিতরে দেওয়া আছে, যে দেখেন এই যে H1 সিলেক্টরে পরিণত হয়েছে, এর আগে ছিল ট্যাগ। এবার কি করতে হবে? দুইটা কার্লি ব্র্যাকেট ইউজ করতে হবে। এটা হচ্ছে CSS এর নিয়ম। CSS করতে হলে এবার আমার একটা প্রপার্টি নাম লিখতে হবে, কি প্রপার্টি আমি ইউজ করব, আর এখানে প্রপার্টির ভ্যালু দিতে হবে। দেন একটা সেমিকোলন দিয়ে একটা ক্লোজ, শেষ। এবার আরেকটা প্রপার্টি আপনি ডিক্লেয়ার করতে পারবেন সেমিকোলনের পরেই। দেন এই প্রপার্টির একটা ভ্যালু ইউজ করতে পারবেন এবং ওটা আবার সেমিকোলন দিয়ে শেষ করবেন। ক্লিয়ার? এইভাবে CSS লেখা হয়। তাহলে আমরা CSS লিখি, আমরা কাকে ডিজাইন করতে চাইতেছি বা কালার দিতে চাইতেছি? H1 কে আমরা কালার দিতে চাচ্ছি, যার জন্য আমরা তাহলে এখানে লিখলাম H1 এখানে আইসে কি হলো? সিলেক্টরে পরিণত হইলো। এবার আমাদের নিয়ম অনুসারে কার্লি ব্র্যাকেট দিতে হবে একটা, দিয়ে আমরা ওটাকে কি করতে চাইতেছি? একটা কালার দিতে চাইতেছি। এবার কালার দিলাম, কালার একটা প্রপার্টি নিলাম, নেওয়ার পর এখানে রেড লিখে দিলাম। এবার সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার সেভ করলাম এটা। এবার যদি আমরা দেখি, দেখছেন কালার চলে আসছে, টাইটেলের কালার হয়ে গেছে। এবার পি এর কালার যদি দিতে চান, মানে প্যারাগ্রাফের কালার যদি দিতে চান, তাহলে কি করবেন? সেম পি ট্যাগটা আছে, পি ট্যাগটা সিলেক্টর হিসেবে পরিণত হবে CSS এসে।
দেন ওটার একটা কালার দিয়ে দিলেই হচ্ছে আমাদের। আচ্ছা তাহলে আমরা তাই করি, এখানে পি আছে না, এই পি কে আমরা এখানে ডিক্লেয়ার করলাম পি হিসেবে। এবার সেকেন্ড ব্রেকেট সেম ভাবে এটার একটা কালার দিতে চাচ্ছি। এবার আমরা কি কালার ইউজ করব, রেড, গ্রিন, ব্লু, এগুলা ইউজ করলে কিন্তু আপনি ম্যাক্সিমাম কালার পাবেন না, সর্বোচ্চ 7টা কালার পাচ্ছেন। এর জন্য আমরা কি করতে পারি, আমাদের লালের ভিতরে 1000 ধরনের লাল থাকতে পারে, সাদার ভিতরে 1000 ধরনের সাদা থাকতে পারে, যার জন্য আমরা হেক্সাডেসিমাল কালার কোড ইউজ করব। হেক্সাডেসিমাল কালার কোড কিভাবে হয়, মানে 3টে ক্যারেক্টারও হইতে পারে অথবা নাম্বারও হইতে পারে, ক্যারেক্টার নাম্বার দুইটাই হইতে পারে, এবং কি সেটার আগে একটা স্ল্যাশ ইউজ হবে, সেটা 3টে হইতে পারে 6টাও হইতে পারে। যেমন আমি যদি লিখি এখানে যদি হ্যাশ দিই, আমরা জানি কি হেক্সাডেসিমাল কালার কোডের আগে হ্যাশ ইউজ হয়। এবার আমি কালো করব, কালো করতে চাইলে 000 মানে কালো, আবার 000 6টা দিয়েও করতে পারেন, 3টা দিয়েও করতে পারেন। আমি 3টে দিয়ে আগে করলাম। হ্যাঁ কোড থাকে। হেক্সাডেসিমাল কালার কোড যদি বাই করতে চান দেখেন যেখানে দেওয়া আছে, কালারের জন্য একটা ওয়েবসাইট আছে, এই যে কালার, এই যে কালার কোড গুলো দেওয়া আছে, এখানে 8GB কালার কোড দেওয়া নাই, এই যে 8GB দেখাচ্ছে এগুলা। কালারের জন্য আপনি এই কালার গুলো ইউজ করবেন, ইউআই কালার। এই সাইডে আসবেন, এই ফ্ল্যাট কালার এগুলো আমরা ইউজ করে থাকি। এই যে প্রথম সাইটটি flatUIcolors.com, এই সাইটে ঢুকবেন, এই সাইটে এই কালারগুলো ইউজ করবেন সবসময়। এই কালারগুলো ইউজ করবেন বলতে দেখেন এই যে এই ব্যাকগ্রাউন্ডের সাথে সাদা দিয়ে দিছে, দেখছেন, তার মানে কি এগুলা ব্যাকগ্রাউন্ডের সাথে সাদা যায়। তবে আমরা এই এখানে যেহেতুগুলো কালার আছে, এই কালারগুলো আমরা ইউজ করি থিম ফরেস্টের জন্য। থিম ফরেস্টের সাইট যদি বিল্ড আপ করে সেল করতে চান তাহলে এই কালারগুলো লাগবে, ঠিক আছে। এই কালারগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই কালারগুলো দিয়ে করলে পরে আপনার থিম ফরেস্টের একটা রিজেকশন আছে, যেমন রিজেকশনের নাম হয়েছে কালার প্যাটার্ন প্রবলেম ধরে। কারণ হয়েছে কালারগুলা ভালো থাকে না, চোখের প্রবলেম হয়, যার জন্য ওই কালারগুলো ইয়া করে, আর এই কালারগুলা ওগুলা করে না। সো এই কালারগুলো ইউজ করলে ওই কালার প্যাটার্ন এটা থেকে ইয়া পাবেন, প্রবলেম থেকে সলভ পাবেন। আচ্ছা ওগুলো না দেখে আমরা এগুলা দেখি। এই কালার যদি আমি নিতে চাই, কালার কোডটা যদি নিতে চাই, তাহলে সিম্পলি এই যে কপিতে ক্লিক করলে পরে দেখেন কালার কোডটা কিন্তু কপি হয়ে গেছে। এবার এখানে পেস্ট করেন, হয়েছে কিনা, এটা সেভ করলাম আমরা। এরকম কালার কোডের আরো হাজার সাইট আছে, আপনারা দেখতে পারেন, সার্চ করলে পাবেন। এবার আমরা যদি এটাকে রিলোড করি, দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এগুলো হচ্ছে সরল সিস্টেম, একটু ডিফিকাল্টে চলে আসি। ডিফিকাল্ট বলতে এখানে আমি একটা ডিভ ইউজ করব। ডিভ ইউজ করা হয়, ডিভকে বলা হয় ব্লক কন্টেন্ট। ব্লক কন্টেন্ট এই জন্যই বলা হয়, এটা খন্ড আকারে। আপনি যে প্রশ্ন করছিলেন কিছুক্ষণ আগে যে এটা আমি মাঝখানে নিতে চাই, বা এটা দুইটা আমি একটা পাশে রাখতে চাই, ঠিক আছে, এরকম করতে চাইলে ব্লক কন্টেন্ট ইউজ করুন, মানে ডিভ ইউজ করতে হবে, ব্লক এলিমেন্ট ইউজ করতে হবে। মুভ তো থাকবেই, প্লাস খন্ড করে আকারে সাজাইতে চাইতেছেন। যেমন এখানে আমরা যদি এই ওয়েবসাইটে যদি দেখি, এই ওয়েবসাইটে কি এটা একটা অংশ, এখান থেকে এইটুক একটা ডিবের ভিতরে আছে, এখান থেকে এইটুক আরেকটা ডিবের ভিতরে আছে, এখান থেকে এইটুক আরেকটা ডিবের ভিতরে আছে, খন্ড করে সাজাইছে। এটা লেফট সাইড বার, এটা রাইট সাইড বার, আর এটা হচ্ছে বডি। আমরা এরকম ভাবে সাজাইতে পারবো এখানে, ঠিক আছে। আপাতত দেখে নেন ডিপ কিভাবে কাজ করে। ডিপ দিলাম, আমরা একটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম যে প্যারাগ্রাফ হেডিং। এবার আরেকটা জিনিস চলে আসছে, দেখেন আমি কি এটাকে জানি, এটা কি আপনি কি জানেন? আমি কি বলছি কখনো? বলি নাই। বা এই যে এখানে এইটা কি, বা এখানে এটা কি, এগুলো সম্পর্কে আমি আলোচনা করি নাই। এই স্যার ইএফ এর একটা নাম আছে,
আমি নামটা বলিনি আপনাদের এখনো। হাইপারটেক্সট রেজাল্ট। না, এটা তো এটা মানে ওটা মিনিং, ঠিক আছে। এবার এটার একটা টাইটেল আছে, নাম আছে, যেমন এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, ঠিক আছে। এই যে এইটুকু অংশ অ্যাট্রিবিউট। এবার এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। সেম ভাবে এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। সেম ভাবে এই যে এখানে ডিভে দিলাম, এটাও অ্যাট্রিবিউট একটা, এটা অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। আপনারা যখন কোনো প্রশ্ন করবেন তখন এই নামগুলো যাতে খেয়াল করে প্রশ্ন করেন, না হলে কিন্তু কথা বুঝবো না তেমন একটা। এই জন্য আমি নামগুলো ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছি আপনাদের, যে কোনটার কি নাম। নাম ধরে ডাকলে পরে আমি ইজিলি ওটা আইডেন্টিফাই করতে পারবো। সেম ভাবে এই সোর্স, এটা কি বলেন? হ্যাঁ, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট নেম হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে ভ্যালু। আবার সেম ভাবে এই যে অল্টার, অল্টার হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর এর ভিতরে কিছু থাকলে ওটা ভ্যালু হইতো। টোটালটা মিলে হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। আচ্ছা, ওকে, আমরা এই অ্যাডারে কি আমরা মানে ডেসক্রিপশনের মতো লিখবো নাকি ওই যে কিওয়ার্ডের মতো? এখানে লিখে দিলেন লোগো না, এটা এটা তো লোগো। এবার এখানে লিখে দিলেন লোগো, এটা ঠিক আছে। জাস্ট নামটা লিখবেন, এতে মানে 3-4টা ওয়ার্ডও লিখতে পারেন, ঠিক আছে। আবার মানে একটা ফুল টাইটেলও লিখতে পারেন, যেটাই করেন আপনি। কিন্তু এটাকে প্রকাশ করতে হবে, এই ইমেজটা কি, ঠিক আছে, এর ভিতরে কি আছে আসলে, এটা কি, এটা প্রকাশ করতে হবে অল্টার দিয়ে। এটা আপনি সার্চ ইঞ্জিনের জন্য কাজ করে, এটা এখন না হলেও চলবে। এটা যদি আমি ডিলিট করে দিই তাও কিন্তু সমস্যা নাই। দেখেন, এটা কিন্তু এখানে শো করবে, আসছে কিনা। আচ্ছা, ওটা থাক। এবার এটা দেওয়াতে দেখি কিছু হয়েছে কিনা। কিছু হয়নি। এবার এখানে কিন্তু আপনি টাইটেলও ইউজ করতে পারবেন। টাইটেল দিলে কি হবে, আপনি এখানে কার্সর রাখলে পরে না টাইটেল একটা লেখা আসবে, যেটা এখানে দিবেন আপনি। যেমন আমি যদি দেই টাইটেল, এটাও কিন্তু অ্যাট্রিবিউট, তাই না। এবার একটা ভ্যালু ইউজ করলাম লোগো, এটা যদি আমি দেই, কার্সর রাখলাম, দেখছেন। পিকের ক্যাপশনও শিখতে হবে। হ্যাঁ। আমরা পিক দিলাম, নিচে ক্যাপশন দিতে চলতেছে। ওগুলো আমরা পরে দেখাবো আপনাকে, এখনই এগুলোতে আসতেছি না। ওগুলোতে একটু ক্রিটিক্যাল আছে, যার জন্য এখনই দেখাচ্ছি না। প্রথম দিকে এগুলাই দেখেন, আস্তে 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 আমরা সবকিছুই দেখবো। আচ্ছা, ওকে, আমাদের টার্গেট ছিল এই ডিপটের ভিতরে কাজ করা। ডিপটের ভিতরে কাজ করতে চাইলে আমি এইচ1 কে বা হেডিং কে আমরা ডিপের ভিতরে নিলাম, কন্ট্রোল এক্স মানে কাট করলাম, দেন এটাকে পেস্ট করলাম ডিপের ভিতরে। এবার দেখেন, এটাকে সেভ করলাম, কালার কিন্তু চলে আসছে। আমি কিন্তু এখানে এখন আরেকটা সিস্টেমে কালার নিয়ে আসতে পারি। আমি যদি এখন দেই, এখন যদি এখানে আমি ডিক্লারেশন করতে চাই যে এইচ1 এর কালার হবে, ঠিক আছে, তখন কিভাবে করব? এই ডিপের ভিতরে এইচ1 আছে, তাহলে এই ডিপকে প্রথমে ডিক্লেয়ার করব সিএসএস এ, দেন এটাকে কল করব। এটা কিভাবে করব? সিএসএস এ যখন এই ক্লাস নামটা এখানে নিয়ে আসবো, তখন এটা ডটে পরিণত হবে। এই ক্লাসের নামটা ডটে পরিণত হবে। এই ক্লাস পরবর্তীতে আমরা আইডি ইউজ করতে পারতাম, ঠিক আছে। আমরা আগে এটা ইউজ করে দেখি, পরবর্তীতে আমরা আইডি ইউজ করব, ঠিক আছে। এবার দেখেন, এই ক্লাসের জন্য কি আমরা জানি কি ডট ইউজ করতে পারবো আমরা, যার জন্য একটা ডট ইউজ করলাম। এবার অ্যাক্টিভিটির নেমটা ভ্যালুটা ইউজ করবো আমরা, ভ্যালুটা কপি করলাম, এখানে দিলাম। এবার আমরা টার্গেট কি এই এইচ1 কে কালার করা। এবার কি করব, এটাকে কপি করে, এটা যেহেতু ওর ভিতরে আছে, এই ডিপের ভিতরে আছে, তো এখানে একটা স্পেস হবে, স্পেস দিয়ে তারপর এটাকে পেস্ট করব। পেস্ট করার পরে এইবার কার্লি ব্র্যাকেট ইউজ করে এবার কালার ইউজ করব। কথা কিন্তু সেম হইল, কিন্তু একটা সুবিধা আছে, কথা কিন্তু সেম, আগের মতোই কাজ করবে, কিন্তু আগের মতোই কিন্তু কাজ করছে কিনা। কিন্তু এখানে একটা বিরাট একটা ব্যাপার আছে, যেমন প্রত্যেকটা জিনিসেরই একটা ইউনিক নাম দিয়ে তার ডিজাইন করতে হবে। কেন সেটা করতে হবে?
কারণ হয়েছে যে ইউনিক নাম দিয়ে করলে পরে কনফ্লিক্ট করবে না। আপনি এই H1 আরো হাজারো জায়গায় থাকতে পারে আমাদের ওয়েবসাইটে। আপনি কি যখন H1 করবেন তখন একই কালার সব জায়গায় হচ্ছে, আমার তো এমনও দরকার পড়তে পারে যে এক জায়গায় কালো হবে আর এক জায়গায় সাদা হবে, তখন কি করব আমরা? তখন এটার একটা ইউনিক নাম দিব, নাম দিয়ে দেন ওটাকে করব। ব্যাপারটা ক্লিয়ার, বুঝাইতে পারছি? আচ্ছা ওকে, এবার কি করতে চাইতেছি আমি এটাকে, আপনাকে কিছুক্ষণ আগে বলছিলেন যে এটা আমি মাঝখানে দরকার আপনার। এবার মাঝখানে দরকার পড়লে পরে এখানে আপনি লিখে দিতে পারেন টেক্সট লাইন সেন্টার। এটার নাম কি আমরা জানি, হ্যাঁ মুভ করার জন্য। এটার নাম আমি কিছুক্ষণ আগে বলছি, এটা কি কি বলা হয় এটাকে সিএসএস এর ভাষায়? এইটুকু কি বলা হয়? সিলেক্টর। এটা কার্লি ব্র্যাকেট। এবার এটা কি কিছুক্ষণ আগে বলছি আমি, কিন্তু এই নামগুলো আপনাদের ধরবো, মুখে ধরবো কি এটার নাম কি বা এটা কি বলা হয়, এটাকে প্রপার্টি বলা হয়। ঠিক আছে, এবার কুলনের পরের যত যে অংশটা থাকবে এটাকে বলা হয় কি ভ্যালু, প্রপার্টির ভ্যালু। এগুলো কিন্তু আমি ধরবো কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোর নাম বলতে হবে আপনাদের, চিনতে হবে, না হলে প্রশ্ন করবেন কেমনে। ঠিক আছে, আর এগুলোর নাম একটু মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে ভালো, অনেক ভালো। এগুলা ইন্টারভিউ, কোথাও যদি জবের জন্য ইন্টারভিউ দেন এর বিষয়ে দেখা যায় এগুলো ধরতে পারে। আচ্ছা সেন্টার করলাম আমরা, দেখি কোথায় গেল এটা। এই যে দেখেন মাঝখানে চলে আসছে। এবার আমরা এটাকে কিন্তু রাইটও করতে পারি। রাইট করলে একদম রাইট থেকে শুরু হবে, রাইটে চলে গেছে। এটাকে কিন্তু আমরা লেফটও করতে পারি, লেফট করলে একদম আগের জায়গায় চলে আসছে। ঠিক আছে, তার মানে কি টেক্সট এলাইন প্রপার্টির তিনটে ভ্যালু আছে। কি কি ভ্যালু? লেফট, রাইট, সেন্টার। এই তিনটে ইউজ করা হবে, আপনি কিন্তু অন্য কিছু ইউজ করতে পারবেন না টেক্সট এলাইনের জন্য। কালারের জন্য কি করতে পারবেন? আপনি একটা কালার কোড ব্যবহার করতে পারবেন, হেক্সাডেসিমাল কালার কোড, অথবা রেড, গ্রিন, ব্লু এগুলো ইউজ করতে পারবেন, অথবা 8GB কালার মোড ইউজ করতে পারবেন। 8GB কালার মোড কোনগুলা? আমরা এই যে এখানে দেখছিলাম, যেমন এই কোডটা যদি আমরা ইউজ করি, এটাও তো ইউজ করতে পারবো আমরা, তাই না? এখানে ইউজ করি আমরা। এবার এটা সেমিকোলন দুইটা হয়ে গেছে, একটা কমাই দিলাম, নাহলে কিন্তু কনফ্লিক্ট করবে। সেম, দেখছেন কোনটাতে দিছি আমরা? ও লালই আসছে, কারণ আমরা লাল দিছি, লাল আসছে। এবার যদি এখানে 255 বা সাদা ইউজ করি তাহলে বোঝা যাবে আর ক্লিয়ার। সাদার 8GB কালার মোড তো জানি না আমি, 8GB কালার মোড নিয়ে আমরা কাজ করি না। এই যে এটা যদি ইউজ করি তাহলে বুঝতে পারবো আমরা। এখানে আবার অপাসিটি দেওয়া আছে, এগুলো পরে দেখাবো। ঠিক আছে, হ্যাঁ উনি ঠিক কথা বলছে, একটু হালকা করে দেওয়া। যাই হোক, এগুলো পরবর্তীতে আমরা দেখবো। তবে দেখে নিলাম যে কালার মোডে মানে 8GB কালার কোডে ইউজ করা যায়। ঠিক আছে, অপাসিটির আরো অনেক ধারা আছে। ঠিক আছে, আমরা পরবর্তীতে দেখবো অপাসিটিতে আরো অনেক কিছু করা যায়। যেমন এই যে এই ওয়েবসাইটের যে মেনু বারে কার্সর রাখলে পরে আসতেছে না, এটা কিন্তু অপাসিটি দিয়ে করা হয়েছে, অপাসিটি 01। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো, কিছুক্ষণ পরেই দেখবো একটু। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার আমরা কি করতে চাইতেছি, এখানে বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। বুটস্ট্র্যাপটা একটা পড়তে হবে আপনাদের, বুটস্ট্র্যাপ অনেক দরকার। যেমন বুটস্ট্র্যাপ কি যদি আমরা করি দেখি, এই যে বুটস্ট্র্যাপের জন্য একটা প্রপার্টি আসছে, প্রপার্টির নাম আসছে হচ্ছে কন্টেইনার। দেখছেন, এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা ফুল ওয়েবসাইট। ফুল ওয়েবসাইট কি দিয়ে করা? বুটস্ট্র্যাপ দিয়ে করা। এবার বুটস্ট্র্যাপ আমরা বুঝবো কিভাবে? আমরা বুটস্ট্র্যাপ একটা বাই করি, আমরা ডিজাইন বাই করি। বুটস্ট্র্যাপ দিয়ে আবার ডিজাইনও করা যায়। দেখেন বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করা হয়েছে, এর আগের ওয়েবসাইটে দেখালাম না, ওটা বুটস্ট্র্যাপ দিয়ে করা। বুটস্ট্র্যাপ আবার
অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা দেখতে চাইতেছি। আমরা সবগুলা ওয়েবসাইট বুটস্ট্র্যাপ দিয়ে করব, বুটস্ট্র্যাপ থমাস স্ট্যান্ডার্ড। এই যে দেখেন এখানে এই যে গ্রিড দেওয়া আছে না, এই যে গ্রিড গুলা দেখেন, এই যে এখান থেকে এইটু কত উইড আছে, উইড কত আছে 1170 পিক্সেল উইড আছে। আরেকটা কথা, আমরা যে এই ওয়েবসাইট গুলো তৈরি করছি, ঠিক আছে, হাইট উইড কিন্তু আমরা পিক্সেল আকারে প্রকাশ করবো, নট ইঞ্চি বা সেন্টিমিটার বা পয়েন্ট, এগুলো থাকবে না, সবগুলো পিক্সেল আকারে প্রকাশ হবে, ঠিক আছে। দেখেন এখানে 1170 পিক্সেল আছে উইড। এই 1170 পিক্সেল উইড বুটস্ট্র্যাপের কন্টেইনার দিয়ে প্রকাশ করা হয়, কন্টেইনার নামে একটা ক্লাস দিয়ে প্রকাশ করা হয়। ক্লাস তো বুঝতে পারছেন, এই যে এখানে ক্লাস নিলাম না একটা, এরকম একটা ক্লাস, এর ভিতরে কন্টেইনার নামে একটা ক্লাস আছে। বুটস্ট্র্যাপ যখন ইমপ্লিমেন্ট করবো, এখানে কন্টেইনার দেওয়ার সাথে সাথে কি হবে, 1170 পিক্সেলের একটা ডিপ চলে আসবে। যেমন এই যে এখানে করা হয়েছে, দেখেন এই ওয়েবসাইটে এই যে কন্টেইনার ইউজ করা হয়েছে, তার মানে কি, এই যে দেখেন এই কন্টেন্ট গুলো কতটুকু ভিতরে আছে, 1170 পিক্সেলের ভিতরে আছে। ওই যে দেখেন ওখানে লেখা আছে ডিপ ডট কন্টেইনার 1170 পিক্সেল বাই হাইট কত আছে, দেখতেছেন আপনারা। এই যে কালো একটা ইয়ার ভিতরে দেওয়া আছে না, এই যে এখানে এখানে আসতেছে, দেখেন এই যে এখানে দেখেন, এই যে এখানে রাখার পরে দেখেন এই যে আসছে, এই যে আসছে 1170 পিক্সেল, ঠিক আছে। কন্টেইনার ধরার সাথে সাথে আমরা হাইট দেখবো না, আমরা উইড দেখবো, ঠিক আছে। 1170 পিক্সেল উইড আছে কিনা সেটা ডিপ ডট কন্টেইনারের ভিতরে আছে। এই কন্টেইনার ইউজ করার সাথে সাথে 1170 পিক্সেল একটা জায়গা করে নিবে। 1170 পিক্সেল এই যে এখান থেকে এই পর্যন্ত মানে কন্টেন্ট গুলা, কন্টেন্ট মানে কি, লেখাগুলা 1170 পিক্সেলের মাঝখানে কিন্তু আছে। আমরা এই যে এইটুক যে ফাঁকা আছে না, এইটুক আমরা ধরবো না, এইটুক হবে এক একটা কম্পিউটারে এক এক ধরনের। কম্পিউটার বড় হইলে ওটার সাইজটা বড় হয়ে যাবে, আমরা 1170 পিক্সেলকে ফিক্স রাখবো। ব্যাপারটা বুঝাইতে পারছি? কম্পিউটার তো ছোট বড় হইতে পারে, তাই না? এই যে দেখেন প্রত্যেকটা কন্টেন্টই দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত 1170 পিক্সেল আছে, কিন্তু সেম ভাবে এই যে এখান থেকে এই পর্যন্ত 1170 পিক্সেল আছে, কিন্তু তার মানে কি কন্টেইনার নিয়ে করছে। হ্যাঁ, কিছু কিছু আছে দেখেন, এই যে এটা কিন্তু আবার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ফুল উইডে আছে, ঠিক আছে। আবার কন্টেন্ট গুলা কিন্তু 1170 পিক্সেলের মাঝখানে আছে, এগুলো আমরা দেখবো পরবর্তীতে। জাস্ট বুঝে নেন যে কন্টেইনারের উইড কত, 1170 পিক্সেল। এইবার বুটস্ট্র্যাপের এই 1170 পিক্সেলের ভিতরে 12টা কলাম আছে। এই 1170 পিক্সেলের ভিতরে দেখেন এই একটা কলাম, কলামের উইড কত আছে 70। এই যে এই আর একটা কলাম, কলামের উইড আছে কত 70। এরকম এখানে গুনে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কলাম আছে। এবার গুণ দেন তো, 12 দিয়ে 70 গুণ করলে কত আসে। আমরা এই 1170 পিক্সেল হিসাব করব যে কিভাবে হইল, কত আসে দেখেন তো, মোবাইল বের করেন। এখানে কলাম আছে কত 12টা, 70 পিক্সেল করে হইলে পরে তাহলে কিভাবে হিসাব করা যায়, গুণ করা যায়। 70 দিয়ে 12 দিয়ে গুণ করলে কত আসে 840। তাহলে 1170 পিক্সেল হইল না কেন? কারণ ভিতরে 30 পিক্সেল করে ফাঁকা আছে, ঠিক আছে। এরকম কয়টা ফাঁকা আছে, এখানে 11টা ফাঁকা আছে। তাহলে ওটা আবার গুণ করেন, 11 দিয়ে 30 গুণ করেন, এবার আগেরটা দিয়ে যোগ করেন, তাহলে হিসাব হয়ে যাবে। হয়ে গেছে না? আচ্ছা, ওকে। আমরা যখন বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্ট করব, এই জিনিসটা কিন্তু পাবো আমরা, 12টা কলাম পাবো, মাঝখানে 30 পিক্সেল করে ফাঁকা পাবো, ঠিক আছে। প্রত্যেকটা কলামের মাঝখানে 30 পিক্সেল করে, 30 না আসলে, এই যে হ্যাঁ 1170 এর মাঝখানে 12টা কলাম থাকবে। 12টা কলামের ভিতরে কি থাকবে, এদিক ওদিক প্রত্যেকটা কলামের এই পাশে মানে ডান পাশে বাম পাশে 15 করে 30 পিক্সেল ফাঁকা থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? এই যে এটাকে যদি ফাঁকা ধরেন, সাপোজ এই কলামকে যদি ফাঁকা ধরেন, তাহলে আমরা
এই যে এখানে 15 পিক্সেল ধরে নিব, এখানে 15 পিক্সেল ফাঁকা আছে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা ওকে, এবার আমরা বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্ট করব এবং কি দেখব যেটা কিভাবে হয়। বুঝতে পারছি? আচ্ছা এবার বুটস্ট্র্যাপ লিখে সার্চ করেন, BOOTSTRAP বুটস্ট্র্যাপ। এবার বুটস্ট্র্যাপে ঢুকলাম আমরা। এই যে বুটস্ট্র্যাপ গ্রিড নামে এই যেটা getbootstrap.com এই সাইটে আসবেন। এখানে যে ডাউনলোড করতে বলতেছে, ডাউনলোডে ক্লিক করেন। এবার আমরা কি ডাউনলোড করব? সোর্স ফাইলগুলো ডাউনলোড করব, অথবা বুটস্ট্র্যাপ একটু ডাউনলোড করতে পারেন। এটা কি করলাম আমরা? ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড অটোমেটিকলি হয়ে যাবে। এই যে এখানে হচ্ছে ডাউনলোড, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এবার এর ফাইল লোকেশনে যাব। ডাউনলোড এখন হয়নি, মাত্র 362 কেবি, তারপরে এতক্ষণ। ফোল্ডার লোকেশনে গেলাম। এবার এটাকে কি জিপ করা আছে, তাই আছে কিনা এটাকে এক্সট্রাক্ট করব আমরা। ওকে করলাম। এবার এইটাই তো বুটস্ট্র্যাপ, তাই না? এই যে এটাই তো আসছে। এবার এর ভিতর থেকে আমরা 3টে জিনিস নিব। জেএস ফোল্ডারের ভিতর থেকে জেএস ফাইল নেব, সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইল নিব, আর এই ফন্টস ফোল্ডারটা পুরোটাই কপি করে নিয়ে এসে আমাদের ওই লোকেশনে রাখবো। ঠিক, সিএসএস এর ভিতরে সিএসএস এই ফাইলটা রাখবো। আবার জেএস এর ভিতরে জেএস এর আরেকটা ফোল্ডার করব আমরা, করে এই জেএস ফাইল রাখবো। দেন কি করব? এই ফন্টস ফোল্ডার কপি করে নিয়ে এর ওখানে রাখবো। কোথায় রাখবো? এই যে এখানে রাখবো। এখানে আমরা ফোল্ডার করছিলাম না একটা, এরকম ফন্টস নামে আরেকটা ফোল্ডার আসবে। ঠিক আছে? দেখেন এটা কিভাবে করি আমরা, কিভাবে বুটস্ট্র্যাপকে ইমপ্লিমেন্ট করি এখানে। এবার আমরা কাজ শুরু করি। এবার সিএসএস ফোল্ডারকে কপি করব। কোন সিএসএস? এখানে 2টা সিএসএস আছে, bootstrap.css আর bootstrap.min.css। এর ভিতরে পার্থক্য কি? এটার ভিতরে পার্থক্য আমি বলতেছি। বুটস্ট্র্যাপ সিএসএস মানে হচ্ছে আপনি এটাকে এডিট করতে পারবেন, ঠিক আছে? আর মিনিফাইড যেটা আছে এটাকে কিন্তু আপনি এডিট করতে পারবেন না, ঠিক আছে? সো আপনার যদি কখনো দরকার পড়ে যে না আমি বুটস্ট্র্যাপকে এডিট করব, তাহলে আপনি এই বুটস্ট্র্যাপ সিএসএসটাকে নেবেন। আর যদি মনে হয় যে না আমার বুটস্ট্র্যাপ মানে এডিট করার দরকার নাই, তাহলে আপনি এই ফাইলটা নেবেন। আমিও এই ফাইলটা নিলাম, আমার দরকার নাই। এবার এটাকে কোথায় রাখবো? আমরা জানি কি সিএসএস ফোল্ডারের ভিতরে সবগুলো সিএসএস ফাইল থাকবে, তাই বলছিলাম না কিছুক্ষণ আগে, আমরা তাই করছি। এটাকে রাখলাম। এবার এটাকে কি করতে হবে? এটাকে অটোমেটিকলি পাওয়া যাবে, মানে এইচটিএমএল এর সাথে লিংক হবে, লিংক করতে হবে। তাহলে এটাকে লিংক কোথায় করব? style.css সবসময় নিচে থাকবে, আর যত সিএসএস আসবে সবগুলোর আমরা উপরে ইমপ্লিমেন্ট করবো, একটা একটার উপরে। তার মানে কি এটাকে আমরা ডুপ্লিকেট করে নিলাম, Ctrl+D মানে ডুপ্লিকেট। এবার এখানে ইমপ্লিমেন্ট করব। আমি আগেই বললাম যে style.css টা সবার নিচে থাকবে আর অন্যগুলা উপরে থাকবে। নিচে থাকার সুবিধা হচ্ছে নিচেরটা আগে প্রায়োরিটি পাবে, এই জন্য আমরা এটাকে নিচে রাখলাম। ক্লিয়ার? যেটা নিচে থাকবে সেটা আগে প্রায়োরিটি পাবে, ওটা আগে এক্সিকিউট হবে, ঠিক আছে? এক্সিকিউট বলতে আমি কাজ করবে। আচ্ছা ওকে, এটাকে রিনেম করে নিলাম। এটা তো সিএসএস ফোল্ডারের ভিতরে আছে, তাই না? আমরা এটাকে শুধু এটাকে চেঞ্জ করলে তো হচ্ছে। আপনাদের কি কানের ভিতরে কিছু ঢুকতেছে, মাথায় ঢুকতেছে কোনো কিছু? আপু আল্লাহ রে, কন্টি এত সুন্দর করে বোঝাইতেছে, তারপরে যদি না হয় আগে কি কম। সমস্যা নেই, ধৈর্য হারাবেন না, ক্লাস করতে থাকেন, আস্তে আস্তে হয়ে যাবে। এইভাবে না হলেও আপনি করতে থাকেন, প্রয়োজনে এটা যদি না হয় পরবর্তীতে বেস্টটা চেঞ্জ করেও দিতে পারি আপনাকে, ঠিক আছে? আপনি আগে করতে থাকেন, স্টাডি করতে থাকেন, দেখতে থাকেন। তো আপনার মনোবল থাকতে হবে যে আমি শিখে বেরোবো এখান থেকে, তাহলে পারবেন। হ্যাঁ, যদি শিখে বেরোতে মানে মনোবল থাকে যে না আমি শিখে বের হবই, তাহলে করতে পারবেন। এখানে এই আইটি সেক্টরে হাজারো লোক আসে, 100-এর ভিতরে 5% লোক টিকে থাকতে পারে, ঠিক আছে? সো ওটার ভিতরে আপনি নিজের ভাইবে নিতে হবে
যে আমি এটার ভিতরে একদম, ঠিক আছে। আচ্ছা, আমার ক্যালকুলেশনটা মানে বুঝতে সমস্যা হচ্ছে, এটা আপনি শব্দ একটু ক্লিয়ার করে বলে দিন, স্যার একটু বলুন। ওই যে W3 স্কুলস বললাম, এখানে একটু পড়বেন। আর আমি যেভাবে কিছু দেয়া থাকবে আমি বলি আপনি পড়বেন প্লাস কি করবেন, আপনি যেভাবে রাইট করলাম না ধাপে ধাপে, ওইভাবে আপনি না বুঝলেও রাইট করে যাবেন। ব্যাপারটা ক্লিয়ার? লিখে লিখে করার চেষ্টা করবেন যে ভাইয়া যেটা করছে সেটা হচ্ছে কিনা, ঠিক আছে। না বুঝলে ওটা করার চেষ্টা করেন। পরবর্তীতে যেগুলো প্রবলেম হবে আমার শেয়ার করবেন, আমি ওগুলো বলে দেবো। তাহলে আস্তে আস্তে হয়ে যাবে, প্র্যাকটিস করা লাগবে। মেইনলি এইসব কাজ হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে। ম্যাথ কেমন, প্র্যাকটিস ছাড়া কিন্তু ভুলে যায় এগুলো কিন্তু ম্যাথই। আর যখন একবার মাথার ভিতরে ঢুকে যাবে তখন দেখবেন মজা লাগতেছে, অনেক করতে অনেক মজা লাগতেছে। আচ্ছা ওকে, আমরা বুটস্ট্র্যাপ সিএসএস কে ইমপ্লিমেন্ট করছি অলরেডি। এবার আমাদের একটা জেএস ফাইল কে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? আমরা জেএস ফাইল সম্পর্কে এর আগে কিছু বলি নাই, বলছে জেএস এর জন্য জেএস ব্যাপারে আমি পরে বলবো, এখন বলতে চাচ্ছি না। আপাতত বুঝে নেন জেএস পোর্টাল নামে একটা ফাইল আছে, ঠিক আছে। জেএস বিভিন্ন কাজে হয়, যেমন আমি যদি একটু দেখাই, এই সাইটে যদি দেখেন, এই সাইটে যে এই স্লাইডটা হইতেছে, এই যে এখানে ক্লিক করলে দেখেন নতুন আরেকটা স্লাইড আসতেছে, এটা কিন্তু সম্পূর্ণ জেএস এর কাজ, ঠিক আছে। স্লাইড শো এর জন্য বা কোনো এলিমেন্টকে মানে গ্রাফিক্স এর মতো ওই যে অ্যানিমেট হয়ে আসার জন্য, এগুলো সম্পূর্ণ জেএস এর কাজ, ঠিক আছে। আচ্ছা ওকে, এটা করলাম। এবার আমরা যদি জেএস কে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কোথায় করব? আমরা জেএস কে হেডের ভিতরে করব না, আমরা করব এই বডির উপরে, এই যে এই জায়গাটাতে করব সব সময়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে এখানে করা, জেএস কে ইমপ্লিমেন্ট এখানে করতে হবে। এবার জেএস কে ইমপ্লিমেন্ট করতে চাইলে কিভাবে করব দেখেন, এই সাইটগুলোতে কিভাবে করা আছে, এই যে এই সাইটগুলো তো নিচে দেখেন জেএস কে ওখানেই কল করা আছে, এই যে বডির উপরে জেএস সব ফাইল, এগুলো কিন্তু সব জেএস ফাইল, এই যে দেখেন জেএস জেএস জেএস। আমি এই ফাইলটা কপি করলাম, ঠিক আছে। আপনারা আমি যেটা দিয়ে দিব এটা দিয়ে দিব, আপনারা ওইভাবে কপি করে দেখবেন, ঠিক আছে। এটাকে কপি করে এখানে রাখলাম। এবার আমাদের ওটার ফাইলের নাম কি হবে এখানে দিয়ে দিব আমরা, এবং কি জেএস নামে একটা ফোল্ডার করব। তাহলে জেএস নামে একটা ফোল্ডার করি, এই যে এখানে জেএস নামে একটা ফোল্ডার করলাম, ফোল্ডার জেএস। এবার এর ভিতরে জেএস ফাইল থাকবে, সমস্ত জেএস ফাইল এখানে থাকবে। এবার জেএস ফাইলটা কপি করে নিয়ে আসি আমরা, বুটস্ট্র্যাপ মিন জেএস, আমরা মিনিফাইডটাকে নিচ্ছি, এটাকে জেএস এর ভিতরে থাকবে, পেস্ট করলাম। এবার এটাকে রিনেম করলাম, রিনেম কন্ট্রোল এ কন্ট্রোল সি। এবার এটা কোথায় আসবে, যে এখানে আসবে। তার মানে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে কিনা। এইবার আমাদের আরেকটা জিনিস নিয়ে আসতে হবে। এগুলা কেন করতেছি এগুলা বুটস্ট্র্যাপকে ইউজ করার জন্য করতেছি। আমাদের তো বুটস্ট্র্যাপ ইউজ করা লাগবে, তাই না। ম্যাক্সিমাম ওয়েবসাইট, এই থিম ফরেস্টের ম্যাক্সিমাম ওয়েবসাইটই বুটস্ট্র্যাপ দিয়ে করা, ঠিক আছে। সবগুলো ওয়েবসাইটই বুটস্ট্র্যাপ দিয়ে করা, আপনারা দেখেন। কিছু কিছু আছে বুটস্ট্র্যাপ ছাড়া করা, তো ম্যাক্সিমামই বুটস্ট্র্যাপ দিয়ে করা। বুটস্ট্র্যাপ দিয়ে সাইট করলে পরে অল্প কোডে বেশি কাজ করা যায় বা সুন্দর হয়। আচ্ছা ওকে, এইটুকু করলাম। এবার আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ফন্টস ফোল্ডারের ভিতরে যা আছে তা লাগবে। এটা এবার ফন্টস ফোল্ডারের ভিতরে যা আছে তা আমি কপি করলাম। এবার আমরা আমাদের এই জায়গায় একটা ফন্টস নামে ফোল্ডার নিব, এই জায়গায় ফন্টস নামের একটা ফোল্ডার নিলাম। ফন্টস নিয়ে কি করলাম, আমরা একটু কপি করছিলাম, ওগুলো পেস্ট করে দিলাম। একে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে না, এই অটোমেটিকলি পাবে, ঠিক আছে। আচ্ছা ওকে, এইটুক হয়ে গেছে। এবার আমরা চেক করব যে আমাদের এই ফাইলগুলো পাচ্ছে কিনা, এই ফাইলগুলো পাচ্ছে কিনা। কিভাবে চেক করব দেখেন, এখানে এসে রিলোড করলাম। এবার এই সাইটে রাইট বাটন ক্লিক করে পেজে ভিউ সোর্সে ঢুকবো। ঢোকার পরে এই যে দেখেন চলে আসছে কিন্তু এখানে। এবার এটাকে ওপেন করে দেখবো আর ভিতরে কিছু আছে কিনা। এবার ওপেন করলাম, দেখেন চলে আসছে।
এবার জেএস কে ওপেন করলাম, জেএস চলে আসছে। এবার যদি এটা না পাইতো তাহলে কি কেমন হইতো, আমি সিম্পলি এখানে একটা কেটে দিলাম। এবার না পাইলে কি হয় দেখেন, এবার এটাকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করলাম, দেখছেন ফাইল নট ফাউন্ড। তার মানে আমরা বুঝবো যখন এরকম কোনো কিছু আসবে তখন বুঝবো যে আমাদের ফাইল পায় নাই। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা এটাকে আগের জায়গায় ফেরত গেলাম, এবার দেখছি এবার চলে আসছে এটা, তার মানে এটা পাইছে এখন। এবার আমরা দেখবো বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, কিভাবে কলামগুলো নেওয়া যায়। ঠিক আছে, এই যে দেখেন বুটস্ট্র্যাপ এবারে এখানে দিব, কিভাবে দিচ্ছি দেখেন। ডিপ ডট আমরা জানি কি বুটস্ট্র্যাপের কন্টেইনার ইউজ হয়, কন্টেইনার তাহলে ইউজ করি CONTAINER কন্টেইনার, একটা ডিপ নিলাম। ঠিক আছে, এবার দেখেন ডিপ ডট আবার কি করলাম ডট, কন্টেইনার যখন আসবে তখন রো আসবে, মাথায় থাকবে সব সময় রো আসবে, রো আসলে কি আসবে কলাম আসবে। ডিপ ডট আপনারা কিন্তু লেখে লেখে করবেন, আমি কিন্তু ওই যে শর্টকাটে করতেছি, আপনারা কিন্তু ওইভাবে করার চেষ্টা করেন, হবে না, কিন্তু চেষ্টা করলে কিন্তু হবে না, কারণ জেন কোডিং নেই আপনাদের। যদি জেন কোডিং ইনস্টল করতে পারেন তাহলে হবে। আপনার লেখে লেখে করবেন, যে এইটুকু লেখে লেখে করবেন, আমি এর আগে দেখাইছি কিভাবে লেখে লেখে করতে হয়। ঠিক আছে, এবার এখানে কি করব, কলাম ইউজ করব, কল এলজি, আমাদের একটা কলাম ইউজ করলাম আমি। আমাদের এরকম কয়টা কলাম আছে বুটস্ট্র্যাপের জন্য আমরা দেখছি কিছুক্ষণ আগে, 12টা কলাম আছে, আমি 12ই দিলাম। এইবার এইটুক অংশকে কাট করে নিয়ে এসে এর ভিতরে রাখবো। দেখেন এইবার দেখেন এখানে যদি দেখি, এই যে দেখেন এটা কোথায় আসছে, 1170 পিক্সেলের মাঝখানে কিন্তু আসছে। এটাকে যদি আমরা এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এই যে দেখেন কন্টেইনার কোথায় আসছে, 1170 পিক্সেলের মাঝখানে আসছে। যে এটাকে যেভাবে দেখছিলাম আমরা ওইভাবেই কিন্তু আসছে ও। হ্যাঁ, প্যারাগ্রাফ এই যে 1170 পিক্সেলের মাঝখানে যাবে। এবার করেন সেম ভাবে এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, অথবা এখানেও দিয়ে দিতে পারতেন। ঠিক আছে, আমরা যদি এটাকে ডুপ্লিকেট না করি, না করে এটাকে কাট করে, এগুলো সবগুলো কাট করে আবার এই যে এই ফাইল সহ কাট করে ওর ভিতরে দিয়ে দেন না, তাহলে কিন্তু বিপদ। এবার এটাকে এর ভিতরে রাখলাম, সবগুলো 1170 পিক্সেলের মাঝখানে চলে গেল। এই যে মাঝখানে চলে আসছে, আসছে কিনা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখতে পারবেন। ইন্সপেক্ট এলিমেন্ট এই যে 1170 পিক্সেলের মাঝখানে আছে। এইবার আমরা জানি কি এখানে 12টা কলাম আছে, কিন্তু আমরা কিন্তু খন্ড খন্ড আকারে সাজাইতে পারবো 12টা কলামে। যেমন লাইক দ্যাট আমি অর্ধেক অর্ধেক করে যদি ভাগ করতে চাই, এটাকে ডুপ্লিকেট করব, এর থেকে এইটুকু ডুপ্লিকেট করলাম। এখানে 6 দিলে কত হবে, 12 হবে, তাহলে 6 দিলাম, 12 মিলেছি কিনা। আমাদের মূল টার্গেট হবে এই রো এর ভিতরে 12টা কলামকে মিলানো। 12টা কলাম মিলাইলাম। এবার দেখেন এই যে চলে আসছে। এখানে কত পিক্সেল ফাঁকা জানি আমরা, 30 পিক্সেল ফাঁকা সিম্পলি। এবার যদি এখানে আরেকটা আসবে, মনে করেন এটাই আরেকটা আসবে, তখন কি করবো তাহলে বলেন তো? 4 করে নিতে হবে, 12 তো হতে হবে, 3 3 9 হয়ে গেল, তাহলে 12 তো হলো না, নাহলে তো ফাঁকা থাকবে তাহলে, কারণ আমাদের 12 মিলাইতে হবে। তাহলে 4 করে নিই আমরা, 4 4 4, এই যে 4টা চলে আসছে, 3টা চলে আসছে, এবং কি 30 পিক্সেল করে প্রত্যেকটার ভিতরে ফাঁকা আছে। ঠিক আছে, আজকে আপাতত এইটুকুই থাক, অনেক পড়ানো হয়েছে। কিন্তু নেক্সট টাইম আমরা কি কি করবো আমি বলি, এই ফন্টের এই যে মানে এই কন্টেন্টের একটা ফন্ট নিয়ে আসবো। যেমন এটা বিভিন্ন ফন্টে হইতে পারে, মনসেরিট হইতে পারে, ওপেন সেন্স হইতে পারে। ঠিক আছে, এটার বলতে বোঝাইতেছে এই যে এখানে টাইপ টুল সিলেক্ট করলে এই যে ফন্টগুলা,
এরকম ফন্ট নিয়ে আসবো, মানে ফন্টের বিভিন্ন স্টাইল দেখেন না মাঝে মধ্যে, ওই স্টাইলগুলা এগুলো আমরা গুগল ফন্ট থেকে গুগল ফন্টকে ইউজ করবো, আমরা ইউজ করে কাজ করব। যেমন এই সাইটে দেখেন, এই সাইটের কি ফন্ট দেওয়া আছে এটা আমরা যদি দেখতে চাই, এটাকে উপর কার্সর রেখে রাইট বাটনের ইন্সপেক্ট এলিমেন্ট করবেন। এবার একে ধরছে দেখছেন, একে ধরলে পরে আপনি নিচে আসেন, বডি কোথায় আছে বডিতে দেখতে পারবেন। এই যে বডি কি ফন্ট দেওয়া আছে, প্রক্সিমা, ঠিক আছে, এই ফন্টটা দেওয়া আছে। আমরা কি কি ফন্ট ইউজ করব, মনসেরিট ইউজ করতে পারি, ওপেনসেন্স ইউজ করতে পারি, প্লে ফন্ট ইউজ করতে পারি। এই যে উত্তরা ইনফোটেকের এই ফন্টটা কি নাম জানেন? প্লে ফন্ট, PLAY, প্লে। আমরা এই প্লে ফন্ট যদি বাই করতে চাই, এই যে এখান থেকে বাই করতে পারবেন। গুগল ফন্ট লিখে সার্চ দিবেন, গুগল ফন্টস। গুগল ফন্টের প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে গুগলের নিজস্ব ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসবেন। এবার এখানে সার্চ অপশন দেওয়া আছে, এই যে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট এখানে দেওয়া আছে। এখানে প্লে লেখেন, এই যে প্লে ফন্টটা, এই ফন্টটা ইউজ, ওইটা এই ফন্টটা আমরা ইউজ করতে হয় কিভাবে এগুলো দেখবো পরবর্তীতে। বা এখানে অনেক ফন্ট আছে, অনেকগুলো ফন্ট আছে, এগুলো ফন্ট কিভাবে ইউজ করতে হয় এগুলো দেখবো আমরা। একটা ফন্ট ইউজ করা শিখলে তো বাকিগুলো ইউজ করতে পারবেন আপনারা। ওকে ডান, আজকে এই পর্যন্ত।